প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং পরবর্তীতে যারা আমার এই কথাগুলো শুনবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আপনাদেরকে ডাকার একটাই উদ্দেশ্য। আগে আমি আমার পরিচয়টা দিই। আমি শামীম হাসান, আহ্বায়ক। পিছনে যে একদম অসংযত মানে দিন তারিখ না দেওয়া কিংবা শহীদ হাদি চত্বর না লেখা যে ব্যানারটা দেখতেছেন, এটা লেখার কারণ হলো আমি যতক্ষণ না পর্যন্ত এই চত্বরটাকে শহীদ হাদি চত্বর সরকারিভাবে প্রমাণ না করতে পারতেছি কাগজ কলমে, ততক্ষণ পর্যন্ত আমার ব্যানারে আমি শহীদ হাদি চত্বর লিখব এবং এটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা সরকারকে অবশ্যই সরকারকে বলবো, সরকারের উপর প্রেশার ক্রিয়েট করবো যেন এই চত্বরটাকে শহীদ হাদি চত্বর নামকরণ করা হয়। ইনসাফের আন্দোলন বাংলাদেশ এটা নতুন একটা বন্দোবস্ত, নতুন সার্বভৌমত্ব রক্ষার একটা। আমি শুধু আজকে এই নামটা কেন দিলাম, আমার নামের পিছনে আপনারা অনেকেই সাবেক পুলিশ সদস্য লিখতেছেন, তারপরে অনেকে আবার র্যাব সদস্য লিখতেছেন, এগুলো নিয়ে আসলে কথা হয়ে যায়। আমি গত 7 বছর ধরে একটা জিনিস দাঁড় করানোর চেষ্টা করেছি। আমি একা যখন চলতে শিখব তখন আমার পিছনে আমি যদি আদর্শ দাঁড় করাতে পারি, আমার পিছনে এমন কিছু মানুষ চলে আসবে যে মানুষগুলো 100 জন হইলেই 1000 মানুষের সমপরিমাণ হয়ে যাবে। দেখেন, হাদি ভাই একা চলতো, আপনারা দেখেছেন। হাদি ভাইয়ের সাথে তার একেবারে কাছের কয়েকজন বন্ধু বান্ধব ছিল, কিন্তু সে এমন এক কিছু কথা বলে গেছে, হাদি ভাইকে নিয়ে যথেষ্ট স্টাডি আমার করা হয়ে গেছে। উনি যে কথাগুলো বলে গেছে, আমার মনে হয় গত 50 বছরের স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের কালচারাল যে স্ট্রাকচারটা উনি ওনার কথার মাধ্যমে দাঁড় করিয়ে গেলেন, কালচারাল ফ্যাসিস্টের বিরুদ্ধে যে কথাগুলো দাঁড় করিয়ে গেলেন, আমাদের মনে হয় আর কারো কাছ থেকে এটা শোনার দরকার নেই, আমরা মনে হয় পেয়ে গেছি। কিন্তু হাদি ভাইয়ের জীবনের একটা চাওয়া পাওয়ার ব্যাপার ছিল, সেটা হলো আমি যদি মারা যাই মিনিমাম আমার বিচারটা করেন। এরকম কথা তো আপনারা শুনেছেন, তাই না? আমরা কি করলাম, যে বিচারটা চেয়েছিলাম, আমাদের ভিতর অনেকেই বলেছে যে হাদি ভাইয়ের যদি কিছু হয় আমরা এই সরকারকে ফেলে দিব, হাদি ভাইয়ের যদি কিছু হয় আমরা কফিন ছুঁয়ে শপথ করব আগামীর বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ না গড়া পর্যন্ত। ঠিক তার 29 দিন আজকে হয়েছে, তাই না? এই 29 দিন পর এসে আমরা দেখতেছি যে হাদি ভাইয়ের বিচার চাওয়াটা কেমন যেন একটা অন্যায় পরিণত হয়েছে। মানে আপনি বিচার চাইতে পারবেন না, আপনি বিচার চাইলে কি হবে, আপনার জীবনের উপর হুমকি এসে যাবে। আমি এখন একা এখানে বিচার চাইতে বসি না, কারণ আমরা যাদের কাছে বিচার চাইবো আপনারা জানেন, একটা ওই দিয়েছে, চার্জশিট দিয়েছে। এই চার্জশিটটাকে তো আমি ঘৃণ ভরে প্রত্যাখ্যান করি। কেন করি? সারা বাংলাদেশ না, শুধু হাদি ভাইকে যারা ভালোবাসে দেশের বাইরে থেকে, তারাও এটাকে ঘৃণ ভরে প্রত্যাখ্যান করেছে। আপনারা জনমত যাচাই করেন। হাদি ভাইয়ের এই বিচারের ব্যাপারটাতে এই মামলার যে বাদী আছে এবং সরকারকে আমি রিকোয়েস্ট করে রাখবো আপনাদের মাধ্যমে, যদি সরকার পর্যন্ত পৌঁছে যায়, এই তদন্তটা দ্বিতীয়বার করা হোক। যারা তদন্তটা করেছে আয়ও পরিবর্তন করে দ্বিতীয়বার করা হোক। আমি বলতেছি না যে পুলিশ চেষ্টা করে নাই, পুলিশ তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে। হয়তো পুলিশ যথেষ্ট চাপে ছিল, তার ভিতরেও আমরা মোটামুটি একটা ফাউন্ডেশন পেয়েছি। আমরা এটাতে খুশি না, আমরা পুলিশকে এটাতে দোষ দিতে চাচ্ছি না। আমরা যেটা চাচ্ছি সেটা হলো আমাদের সেনাবাহিনী যখন নতুন কোনো প্রশিক্ষণের সাথে যুক্ত হতে চায়, দেখবেন বাইরের একটা কান্ট্রির সেনাবাহিনীর সাথে আমাদের একটা চুক্তি হয়ে যায়, প্রতিরক্ষা চুক্তি হয়ে যায়, যে চুক্তির মাধ্যমে বাইরের সেনাবাহিনী এসে আমাদের সেনাবাহিনীর সাথে মোটামুটিভাবে একটা দেনান পাওনার যে বিষয়টা শেখা ব্যাপারটা, এটা কিন্তু পরিপূর্ণ করে। আমি চাইবো হাদি ভাইয়ের এই ব্যাপারটা অনতিবিলম্বে যত দ্রুত সম্ভব আমাদের বাইরের কান্ট্রি থেকে যারা তদন্তে পারদর্শী এরকম 10 অথবা 15 সদস্যের একটা কমিটি হায়ার করা হবে। কমিটি হায়ার করা হলে কি হবে, তারা নির্দিষ্ট একটা গণ্ডিতে থেকে তারা আমাদেরকে সম্ভবত সর্বোচ্চ ভালো মাপের একটা তদন্ত রিপোর্ট দিবে, যেটাতে আমরা খুশি হতে পারি। আমার কথাটা বুঝতে পেরেছেন? এবং সেই সাথে সাথে আমি চাইব ইনকিলাব মঞ্চ যারা আছে তারা যেন মিনিমাম একটা গণস্বাক্ষর কর্মসূচি করেন, যে গণস্বাক্ষর কর্মসূচিতে যারাই
অনলাইন হোক অফলাইন হোক সেটা ব্যাপার না, এটা যেন খুব তাড়াতাড়ি স্বাক্ষরগুলো শেষ করেন এবং এই স্বাক্ষরগুলো সরকারের কাছে নিয়ে জমা দেন। আন্তর্জাতিক আদালতে একটা প্ল্যাটফর্ম দাঁড় করানোর জন্য হাদি ভাইয়ের বিচারটা যেন আন্তর্জাতিক আদালত পর্যন্ত পৌঁছে যায়। তৃতীয় ব্যাপারটা হতে পারে সরকার নিজ উদ্যোগে আন্তর্জাতিক যে তদন্ত সংস্থা আছে সেটাকে দিয়ে তদন্ত করাতে পারে। আমরা এই মুহূর্তে যদি হাদি ভাইয়ের বিচারের জন্য এখন এখানে, আমি একা মানুষ, আমাকে সারা বাংলাদেশের মানুষ আপনাদের মাধ্যমে খুব ভালোভাবে চিনে, বাইরের কান্ট্রির অনেক মানুষ ভালোভাবে চিনে, আমি যদি এখানে ডাক দেই এখানে 10 লক্ষ লোক এখনো জড়ো করা সম্ভব, ইনশাল্লাহ হয়ে যাবে। কিন্তু এই 10 লক্ষ লোক যখন আমি জড়ো করব তখন আমাদেরকে ট্যাগ লাগানো হবে যে আমরা মনে হয় আগামী নির্বাচনটাকে বানচাল করার জন্য হাদি ভাইয়ের ইস্যুটাকে সামনে নিয়ে আসতেছি। দেখেন, আমরা নির্বাচন চাই, নির্বাচনটাকে সঠিকভাবে চাই, আমার কথাটা বুঝে গেছে? এবং কিভাবে চাই, সবাই বলতেছে হাদি ভাইয়ের খুনের বিচারটা চাই, কিন্তু কেউ বলতেছে না কিভাবে চাই, এই প্ল্যাটফর্মটা কিভাবে দাঁড়াবে, আন্তর্জাতিকভাবে প্ল্যাটফর্মটা কিভাবে দাঁড় করানো যায়, এই কথাগুলো কিন্তু কেউ বলতেছে না, কিন্তু সবাই বিচার চায়। আমি আজকে আপনাদেরকে জানাতে চাচ্ছি হাদি ভাইয়ের যেসব লেখা, হাদি ভাইয়ের যেসব ভিডিও, সবগুলোকে অ্যানালাইসিস করেছি। 47 সাল থেকে 71 কিভাবে গায়েব হয়ে গেল, কাদের জন্য গায়েব হয়ে গেল, 71 থেকে 24 স্বাধীনতাটাকে কিভাবে বিলীন করে দিয়ে ভারতের পেটের ভিতর ঢুকিয়ে দেওয়া হলো, 24 থেকে 25 আমাদের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে শেষ পর্যন্ত হাদি ভাইয়ের রক্তটা কিভাবে ঝরলো, এর জন্য কারা দায়ী, ইনসাফ ইনসাফ বারবার শুনে আসতেছি, কিন্তু ইনসাফটাকে কিভাবে দাঁড় করানো যায়, হাদি ভাইয়ের ভিডিওগুলোর ভিতর শুধু ইনসাফগুলো শুনেছি। দেখেন, হাদি ভাই হয়তো ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করতে হবে, হাদি ভাই বেঁচে থাকলে, হাদি ভাই যদি সংসদ সদস্য হতো, এটা মনে হয় আমাদেরকে একদম পরিষ্কার করে দিতে পারতেন অল্প সময়ের ভিতরে। তার কারণে আমরা একটা জায়গায় আটকে গেছি যে ইনসাফ শব্দটা শুনেছি, কিন্তু ইনসাফ কিভাবে কায়েম করব, আগামীর বাংলাদেশ, হাদি ভাইয়ের স্বপ্নের বাংলাদেশ কিভাবে গড়ে উঠবে, এইটা কেউ বলতে পারতেছে। আমি ইনসাফের আন্দোলন বাংলাদেশের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, হাদি ভাইয়ের যে স্বপ্নটা ছিল, আজকে এখানে এসে বসেছি অনেক হুমকি ধামকির পরে। দেখেন, আমার মতো অনেকেই আছে, লক্ষ লক্ষ মানুষ আছে, হাদি ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত না তারা তাহাজ্জুদের নামাজের কান্না থামাইতে পারতেছে, না তারা ঠিক মতো খাইতে পারতেছে, না তারা ঠিক মতো ঘুমাইতে পারতেছে, তারা ট্রমাটাইজ হয়ে গেছে। তারা হাদি ভাইকে আগে চিনত না। হাদি ভাইয়ের ভালোবাসার এরকম কোটি মানুষ আছে। আমি ইনসাফের আন্দোলন বাংলাদেশের এই ব্যানারে শুধু আপনাদেরকে জানাতে চাই ইনসাফটা কিভাবে কায়েম হবে। গতদিনে দেখুন, এখন অনেক রাজনীতিবিদ বেরোইছে, তারা বলতেছে যে হাদি ভাইয়ের স্বপ্নের ইনসাফের বাংলাদেশটাকে আমরা গড়ে দেব, কিন্তু ইনসাফের বাংলাদেশ কিভাবে গড়বে সেই কথাটা আমি কারোর মুখ থেকেই একবারও শুনি। যেরকম আমাদেরকে 71-এর মুক্তিযুদ্ধের পরে, মহান মুক্তিযুদ্ধের পরে রাজনীতিবিদরা আমাদেরকে বারবার শুনিয়ে এসেছে আমরা উন্নয়ন করে দেব বাংলাদেশের, এমন উন্নয়ন করব, 5 বছর উন্নয়ন করব, আগামী 100 বছর এগিয়ে যাবে। আপনারা শুনেছেন এরকম কথা, রাজনীতিবিদরা আমাদেরকে বারবার শুনিয়েছে। 55 বছর পরে এসে দেখলাম যে আমাদের বাংলাদেশটা একদম দেউলিয়ার পথ। আমার মনে হয় ওনারা ওই উন্নয়নের গল্প না শুনিয়ে যদি আমাদেরকে শুধু এতটুকু কথা বলতো যে না, আমরা চুরি করব না, বাংলাদেশের যে বাজেট বরাদ্দ আছে বাইরে থেকে যেগুলো আনা হয়, আপনাদেরকে শপথ করে বললাম যে আমরা চুরি করব না এবং এই চুরির বাইরে গিয়ে থাকবো, চুরি করব না, চাঁদাবাজি করব না, দখলবাজি করব না। আমার মনে হয় যে ওনাদের এই উন্নয়নের গল্প শোনানোর থেকে এই যদি ওনারা চুরি বাদ দিত, আমাদের বাংলাদেশটা এখন পরিবর্তন হয়ে যেত। এখন ইনসাফের যে গল্পগুলো সবাই শোনাতে চাচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে বলি, 24-এর যে আন্দোলনটা হয়ে গেছিল, হাজারো রক্তের বিনিময়ে যে আন্দোলনটা আমরা দেখলাম, সফল হতে দেখলাম, ফ্যাসিস্টকে তাড়াতে দেখলাম, মাত্র 2 মাসের মাথায় আপনারা দেখেছেন যে মাত্র 2 মাসের মাথায় ওই আন্দোলনে নেতৃত্ব দেওয়া কিছু কিছু মানুষের ব্যক্তিগত কারণে হোক কিংবা তার দেশের স্বার্থের বাহিরে গিয়ে হোক, রয়ের সাথে কোনো না কোনোভাবে কানেক্টিভিটি করে হোক, আমরা অনেক রকম অভিযোগ দিতে পারি। এখানে আমরা অভিযোগ দিতে চাচ্ছি, আমরা কারোর সাথে সমালোচনায় যাইতে চাচ্ছি না। আমরা শুধু এতটুকু জানতে চাচ্ছি, আগামীর যে ইনসাফের বাংলাদেশটা আপনারা আমাদেরকে গড়ে দিতে চান, কিভাবে গড়ে দিতে চান। আপনারা হাদি ভাইকে আর বিক্রি করেন,
হাদি ভাই তো একাই চলতো, হাদি ভাইকে বিক্রি না করে হাদি ভাইয়ের কি কি আদর্শ আপনারা ধারণ করে রেখেছেন এটা আমাদেরকে বলেন। আমাদের কাছে অনেক অভিযোগ আছে, আপনি সচিবালয়ে গিয়েছেন, সেখানে একটা প্রভাব খাটিয়েছেন, আপনি সরকারের অংশ হয়েছেন, সেখানে আপনাদের প্রভাব ছিল, আপনি অনেক পয়সা কামিয়েছেন, সেখানে আপনার প্রভাব ছিল, আমরা জেনেছি। এটা সত্যি মিথ্যে এর ভিতর যাচ্ছি না। বাংলাদেশের যতগুলো দুর্নীতি দমন কমিশন আছে, সরকারি সংস্থা আছে, এরা তদন্ত করে একসময় প্রমাণ করবে, আজ হোক কাল। আমরা শুধু জানতে চাচ্ছি যাদের কারণে 24-এর আন্দোলনটা বিলীন হয়ে গেল, ঠিক হাদি ভাইয়ের শহীদ হওয়ার পরে তাদের হাত ধরে ইনসাফ কায়েম প্রতিষ্ঠাও হওয়া সম্ভব কিনা। যদি না হয়, আপনারা এখনো সময় আছে, সামনে যেহেতু নির্বাচন, আমাদেরকে একটা রোড ম্যাপ, যদি রোড ম্যাপ না দিতে পারেন, আমি ছোট মানুষ, আমার কাছ থেকে একটা রোড ম্যাপ নেন যে আগামী দিনগুলোতে হাদি ভাইয়ের ইনসাফ কীভাবে কায়েম হবে। প্রথমেই চলে আসি ইনসাফ কীভাবে কায়েম হবে সেটা। দেখেন সামনে নির্বাচন, আমরা একটা দলকে নতুনভাবে গড়তে দেখেছি যে এটাকে যদি তারা তাদের সমর্থনটা ধরে রাখতে পারত, তাহলে আজকে 3 থেকে 4 কোটি লোকের ভোট নিয়ে তারা সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাইত। যদি তাদের ওই 24-এর ওই ইমেজটা ধরে রাখতে পারে নাই। কি কারণে? ওনারা প্রথমেই নিজেদের ব্যক্তি স্বার্থটা উদ্ধার করতে চেয়েছেন, অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়েছেন, নিজেরা নিজেদের কোরাম মেনটেন করতে চেয়েছেন, সর্বোপরি বাংলাদেশের বিপক্ষে গিয়েও কেউ কেউ আঘাত করার চেষ্টা করেছে। ইনসাফের আন্দোলন বাংলাদেশে যারাই আসবেন, এটা আমাদের নতুন একটা যাত্রা, দলের নাম না। এই দলটা যদি দল বলি কখনো, তাহলে এটা একেবারেই অরাজনৈতিক নির্বাচনমুখী একটা সংগঠন। অরাজনৈতিক কেন? আমরা চেষ্টা করলে কি এখন রাজনৈতিক কোনো পাবো, রেজিস্ট্রেশন করতে পারবো না। কিন্তু আমাদের দল, আমাদের যাত্রাটা শুরু হবে একদম ওই ওয়ার্ড পর্যায় থেকে। আমাদের মসজিদের ইমাম সাহেব যদি বলে আমি মেম্বার হওয়ার ক্ষমতা রাখি, আমাদের মসজিদের ইমাম সাহেব থেকে আমরা তৃণমূল পর্যায় থেকে আমাদের নেতৃত্বকে তুলে আনার চেষ্টা করব, যেটাকে আমাদের বিপ্লব পরবর্তী দল তৃণমূলকে একেবারে ইগনোর করেছে, তাদের ফোনটাও রিসিভ করে নেয়। এখন তো বিপ্লবীরা ফোন দিয়ে বলে যে ভাই আমাদের পুরনো যেসব ফেসবুকের পোস্ট ছিল, এখন তো আমরা সেগুলো ডিলিট করা শুরু করে দিচ্ছি, কারণ আমরা এমন বিপদে পড়েছি যে আমাদেরকে নিয়ে কথা বলার আর কেউ নেই। এখন আমি যেটা চাচ্ছি যে আমার এই প্ল্যাটফর্মে হোক কিংবা অন্য যে কোনো প্ল্যাটফর্মে হোক, ইনকিলাব মঞ্চের সরাসরি বিপক্ষে আমার এই প্ল্যাটফর্মটা না। ইনকিলাব মঞ্চ আমাকে যখনই ডাকবে, আমাদেরকে যখনই ডাকবে, আমরা ইনকিলাব মঞ্চের সাথে 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 একাত্মতা ঘোষণা করব। কিন্তু দুইটা বিষয়ে আমরা কখনোই ছাড় দিব না। সেই একটা বিষয় হলো হাদি ভাইয়ের বিচারের জন্যে আমরা কারো ফাঁদে পা দিচ্ছি না। আমরা এখানে এখন 10 লক্ষ লোক জড়ো করলাম, 200 লোকে খুব গ্যাঞ্জাম ফেসাদ তৈরি করলো, একটা মামলা হলো, আপনারা আমাদেরকে নিয়ে জেলে ভরে দিলেন। আমরা এটা আর চাচ্ছি না। হাদি ভাইয়ের মামলার যে ফাউন্ডেশনটা, এটা দাঁড় করাবই। এটা দাঁড় করানোর জন্য কারো মুখের দিকে তাকিয়ে থাকবে না, সে যেই হোক, আমার বাবা হইলেও না। হাদি ভাইয়ের বিচারটা চাই চাই চাই। এবং ফাউন্ডেশনটা কিভাবে গড়বে সেটার উপর, সেটার যে ইয়েটা দিলাম, রোডম্যাপটা দিলাম, এইটার জন্য সরকারের উপর একটা প্রভাব আমরা রাখছি। এবং দ্বিতীয় ব্যাপারটা হলো বিপ্লবী যারা আছে তাদেরকে নিয়ে আমরা দ্বিতীয়বার আর কোনো রক্ত ঝরাতে চাই। আমরা এই যে যাত্রাটা শুরু করলাম, আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত, অবসরপ্রাপ্ত সেনাবাহিনী যারা সদস্য আছে আমাদের সাথে আসতে চাই, এনারা আপনাদেরকে লিড দেবেন, একদম ইউনিয়ন পর্যায় পর্যন্ত, ওয়ার্ড পর্যায় পর্যন্ত লিড দিবেন। এবং আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন সেই সব পুলিশ সদস্য যারা বিভিন্ন সময়ে, সেই সব বিজিবি সদস্য যারা বিভিন্ন সময়ে আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত হয়েছে। দেখেন, আমি বলতেছি না সবাই একেবারে পীর সাহেব ছিল, একদম আমার চাকরিটাও চলে গেছিল। কি কারণে গেছিল? আমার নামে একটা মামলা হয়েছিল, যে মামলার নথিতে উল্লেখ করা আছে আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলামই না। ওই আসামির গায়ে কোনো রকম কোনো আঘাতের চিহ্ন ছিল না, সেটা সরাসরিভাবে উল্লেখ করা আছে। এবং ওই মামলা থেকে আমাকে অব্যাহতি দেওয়া আছে। আজও আমার নামে এই ইয়েটা আছে, দেখবেন যে আমি নাকি ইয়াবা কাণ্ডে চাকরি হারাইছিলাম। যাই হোক, যেটা বলতেছিলাম যে আমাদেরকে ওই যে ভিক্টিমাইজ পুলিশ আছে তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা থাকতেই পারে, বিভিন্নজন বিভিন্ন দোষে জড়াইতেই পারে, ফৌজদারি অপরাধী হতে পারে। ওনারা আমাকে দ্বিতীয় পর্যায়ে এসে আমাদেরকে কি করবেন? তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমরা এটা কোনো না কোনোভাবেই চাইবো যেন
পুলিশের সাথে আমরা তথ্য আদান প্রদান করে এটাকে আমরা করতে পারি। সামনে নির্বাচন, আমাদেরকে মাথায় রাখতে হবে। নির্বাচন করবে কারা? দুইটা বড় রাজনৈতিক দল, তিনটা বড় রাজনৈতিক দল রাজনীতি করবে। দেখেন, আমরা কখনোই বিএনপি এবং জামাতকে আলাদা হইতে দেখেছি? কোনোদিনও দেখি নাই। আরে শত চাপের ভিতর খালেদা জিয়া ম্যাডাম কি করেছেন? সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করেছেন জামাতকে যেন সাথে রাখা যায়। আমেরিকার চাপ ছিল, ভারতের চাপ ছিল, বহির্বিশ্বের চাপ ছিল, তারপরেও কিন্তু আমরা বিএনপি এবং জামাতকে আলাদা হতে দেখি। এখন বিএনপি জামাত যখনই আলাদা হওয়ার কথা বলে, আলাদা নির্বাচনের কথা বলে, আলাদা আলাদাভাবে সংসদে যেতে চায়, তখন বিপ্লবীদের উপর এমন একটা চাপ তৈরি হয় যেটা তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। তারেক জিয়া রহমান সাহেব দেশে ফিরে এসেছেন। আমরা বিশ্বাস করি তারেক জিয়া রহমান এমন একটা পদক্ষেপ নেবেন, আমরা সময়ের অপেক্ষা করব যেন আগামীর বাংলাদেশে। আমার কাছে পরামর্শ এসেছে বারবার, শামীম ভাই এই কথাটা বলেন যেন বিপ্লবী সরকার গঠন করা। দেখেন, বিপ্লবী সরকার গঠন করার কথা ছিল গরমকালে, যখন ফ্যাসিস্ট বিদায় হয়ে যায়, গরম গরম একটা বিপ্লবী সরকার গঠন করা যেত। এখন শীতকাল, এখন যদি আমি শীতকালে ওই গরমকালের বয়ান দিতে যাই, আমি কিন্তু রাত্রে আমার কাঁথা কম্বলটাও খুঁজে পাবো। তারেক জিয়া রহমান সাহেবকে আপনাদের মাধ্যমে শুধু এতটুকু বলে রাখবো যে আপনি দেশে এসেছেন, আপনার কাছে হয়তো অনেক তথ্য কম বেশি হয়ে গেছে। আপনি নিজে দেখেন দেশের কি পরিস্থিতি। আমরা জামাত এবং বিএনপিকে আলাদাভাবে দেখব না, ওনারা যতভাবেই বলুন। যদি এরকম হয় যে আমরা এখন খুব বড় আন্দোলন গড়ে তুললাম, নির্বাচনের আগে তারেক জিয়া রহমান এবং আমাদের যে জামাতের আমির আছেন, ওনারা একসাথে বসে বললো যে ঠিক আছে, আমাদের দ্বন্দ্বের ভিতর তৃতীয় পক্ষ সুযোগ নিয়ে বসতেছে, আমরা আসেন একটা নিজেরা কি করে মিনিমাইজ করে আমরা একটা সরকার গঠন করে ফেলি, যাতে ফ্যাসিস্টের আর পুনর্বাসন না হয়। হতেই পারে। আমরা কেন আমাদের বিপ্লবীদেরকে রক্তের ভিতর আবার নিয়ে যাব? আমরা কেন আন্দোলন করে আবার চাইব যে আমরা বিপ্লবী সরকার গঠন করি? না, এখানে কোনো না কোনোভাবে যদি রাজনৈতিক দলগুলো মনে করে ঐক্যমতে সরকার গঠন করা দরকার পড়বে, আমাদেরকে আর জীবন নিয়ে নয়। দেখেন, আমরা কি দেখতাম, আওয়ামী লীগের আমলে দেখতাম 2-4 জন লোক গুম হয়ে গেছে, পরিমণিকে সামনে নিয়ে এসে এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে, ইস্যুর মাথায় একটা ইস্যু দাঁড় করা। সেটা তো তাও যা সহ্য করার মতো ছিল। এখন এই আমলে কি হচ্ছে, একজনকে খুন করেছে, তার বিচারটা পায় নাই, ওনার ইস্যুটাকে দাঁড় করার জন্য 5 জনকে গুলি করে দিচ্ছে। আপনারা দেখেছেন? মানে ইস্যু ঢাকার জন্য পরিমণিই তো ভালো ছিল। সে বিএনপির হোক, সে আওয়ামী লীগের হোক, সে অন্য দলের হোক, সে চোর ডাকাত যাই হোক, আপনি তো তাকে গুলি করে মেরে দিচ্ছে, আর সেটাকে মনে করতেছেন আমরা মনে হয় হাদি ভাইকে ভুলে যাচ্ছি। না, আমরা এটাও চাই না। হাদি ভাই যখন বলতো, আমার মুখে তো ভালো মানাবে না যে আমরা শত্রুর সাথেও ইনসাফ করতে চাই, হাদি ভাইয়ের পথ ধরে বিপ্লবীদেরকে আগায় নিয়ে যেতে চাই। দেখেন, এখন বিপ্লবীরা ভয় পাচ্ছে। কী কারণে ভয় পাচ্ছে সে বিষয়টাও কিন্তু আমরা পরিষ্কার করেছি আপনাদের মাধ্যমে। আমরা যদি সরকারকে এতটুকু বুঝাইতে না পারি যে আমাদের সুরক্ষা দিতে হবে, শুধু আইন করে না, আমাদেরকে সবভাবে সুযোগ করে দিতে হবে, এবং নির্বাচনের আগে আপনার আপামর জনসাধারণের জীবনের নিরাপত্তা দিতে হবে, এই ব্যাপারটা আমরা সরকারকে আইনিভাবে বোঝানোর চেষ্টা করি। যদি সরকার বুঝতে না চায়, আমরা সর্বশেষ বিপ্লবীদেরকে বলবো যেন তারা একবার হইলেও রাস্তায়, কারণ আমরা এই বাংলাদেশটাকে আর কারো কাছে বর্গা দিচ্ছি না, আমাদের সার্বভৌমত্ব নষ্ট হতে দিচ্ছি না, কারণ আমরা ভয় পাচ্ছি। আপনি যতই আমাকে গুলি করার ভয় দেখান, যতই আমাকে মেরে ফেলানোর ভয় দেখান, আমি একা না, এরকম লক্ষ লক্ষ হাতি তৈরি হয়ে গেছে। আপনি ভয় দেখাবেন, আমি আপনার সামনে বুক চিতিয়ে দাঁড়ায় যাব যে ঠিক আছে ভাই, গুলি কয়টা আছে একটু করে দেন। এতদিন তো আপনারা হয়তো মনেই করতেন যে হাদি ভাই চলে গেলে হয়তো কথা বলার কেউ থাকবে না। হাদি ভাইয়ের কণ্ঠস্বরটা আমার ভিতর আর শুনতে পারবেন না, কিন্তু হাদি ভাই যে ভয়েসে কথা বলতেন, সে ভয়েসটা অলরেডি লক্ষ লক্ষ মানুষ রেজ করে ফেলছে। আমরা পুলিশ সংস্কারের ব্যাপারে একটু আপনাদেরকে ধারণা দিতে চাই, যেহেতু সামনে নির্বাচন, পুলিশটাকে কিভাবে কাজে লাগাবেন। দেখেন, আপনারা লক্ষ্য করেছেন যে গত 2 বছরে কোনোভাবেই আমরা দেখেছি পুলিশের একটা নিয়োগ, যে নিয়োগে অল্প সংখ্যক পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে, বাদ বাকি গত 17 বছরের ফ্যাসিস্টের যে পুলিশরা ছিল, এই পুলিশরা এখন পর্যন্ত দাপট দেখিয়ে গেছে। আমরা শুধু এতটুকু রিকোয়েস্ট করব পুলিশ অফিসারদেরকে যে আপনাদের
যারা বডিগার্ড আছে, ড্রাইভার আছে, অর্ডারলি আছে, ওই দেখবেন পুলিশ লাইনে 2-4টা গরু পোষে, তাদের পিছনেও 10-12 জন পুলিশ লেগে আছে, তারা কিন্তু পুলিশ। কিন্তু এই যে জমিদারি কথাটা এখন পর্যন্ত পুলিশে চলে, আপনারা জানেন না, আমি পুলিশের চাকরি করে এসেছি, আমি জানি। মানে বাসার অর্ডারলি, অফিস অর্ডারলি, এই গরু রাখে অর্ডারলি, বাগান সাফ করে অর্ডারলি, এরকম অর্ডারলি কোথায় আপনি অন্য কোনো বাহিনীর ভিতর পাবেন না। আপনি দেখবেন একজন ম্যাজিস্ট্রেট রিক্সায় করে যাচ্ছে বাজার করার জন্য, উনি কিন্তু বিশেষ, হ্যাঁ, একজন সেনাবাহিনীর মেজর নিজের গাড়ি নিজে চালাচ্ছে, নিজের অস্ত্র নিজে বহন করতেছে, তাদের মান সম্মানে কিছু আসে যায় না। আমি আপনাদেরকে বলতেছি না যে জমিদারি কথাটা একবারে ছেড়ে দেন, যেহেতু সামনে নির্বাচনমুখী আমাদের বাংলাদেশটা, ওই জায়গায় আমার মনে হয় 50 থেকে 55 হাজার পুলিশ আমাদের বেতনের যারা চাকরি করে, আপনাদের বেতনের যারা চাকরি করে, এরা কাদের সেবায় নিয়োজিত আছে? পুলিশের সেবায়। একেবারে ছেড়ে দিতে বলতেছি না, তাহলে তো পুলিশ আবার আমার উপর খুব রেগে যাবে। আমরা আজকে সমালোচনা করব না, আমরা শুধু চাইবো যে আমাদেরকে যেন ওই 50,000 পুলিশ যেন বিশেষ অভিযানের ক্ষেত্রে আমাদেরকে দিয়ে দেয় এবং নির্বাচনের জন্য তাদেরকে যথোপযুক্ত প্রশিক্ষণ দিয়ে কাজে লাগানো। আমার কথাটা বোঝা গেছে? শামীম ভাই, কিছু কোশ্চেন ছিল। জি, আপনি যেই প্রয়োজন নয়, শুধু বিচারটা চেয়েছিলাম, একটা ব্যানার করেছেন এবং যার বিচারের দাবিতে মূলত আপনি এখানে বসেছেন, সেই শহীদ হাদির নিজে হাতে করা সংগঠন আছে ইনকিলাব মঞ্চ, তারাও ইনসাফের পক্ষে এখনো পর্যন্ত লড়ে যাচ্ছে। তো সেই ব্যানারে না গিয়ে আপনি নতুন আর একটা ব্যানার, ইনসাফ আন্দোলনের বাংলাদেশ, নতুন ব্যানার করেছেন কেন? ধন্যবাদ আপনাকে। আমি ইতিমধ্যে এটার একটা উত্তর দিয়ে ফেলেছি। আপনি যেহেতু প্রশ্ন করেছেন, দ্বিতীয়বার এটাকে আর একবারে রিপিট করি। দেখেন, যে কেউ যে কোনো সংগঠন দাঁড় করাতে পারে, সেটা তার আদর্শের হোক, অন্য আদর্শের হোক, একটা ব্যানার দাঁড় করাতে পারে। আপনাদেরকে এর আগেও আমি সংবাদ সম্মেলন করে বলেছি, আমার নামের পিছনে কেউ যেন সাবেক র্যাব সদস্য, সাবেক পুলিশ সদস্য, এরকম কিছু লেখার দরকার নেই। দেখেন, আমি একটা আদর্শের কথা বলেছি, এটা যদি সারা বাংলাদেশের মানুষ নেয়, সারা বাংলাদেশের মানুষ যদি এটাকে অ্যাকসেপ্ট করে, আমি এইটার যে আহ্বায়ক, এটার আপনাকে একটু প্রচারণা করবেন। দেখেন কি হয়েছে, গত সপ্তাহের কথা বলি আপনাকে, এটা ইনকিলাব মঞ্চের বিপক্ষে না। ইনকিলাব মঞ্চ যখনই আমাদেরকে ডাকবে, আমরা সবাই মিলেই যারা যারা মনে করবো হাদি ভাই আমাদের আদর্শের জায়গা, আমরা অবশ্যই তাদের কাছে চলে যাব এবং তাদেরকে সাথে সাথে তাদের যে প্রয়োজন, সেই প্রয়োজনটা মেটানোর চেষ্টা করব। গত সপ্তাহে কি হয়েছে, আমাকে কোনো একটা জায়গা থেকে, আমি সূত্রটা গোপন রাখতেছি নিরাপত্তার খাতিরে, আমাকে বলা হয়েছে যে 10-এর পরে অনেকগুলো শূন্য, যেটা আপনি বসায় নিতে পারেন, এইরকম একটা টাকার অঙ্ক নিয়ে আপনি চুপ হয়ে যান, আর না হলে 10টা গুলির জন্য আপনি রেডি হয়ে যান। আমাকে হুমকি দেওয়া হয়েছে, সূত্রটা গোপন রাখতেছি নিজের নিরাপত্তা। আমি বললাম, ভাই এটা নেওয়া যেতে পারে, তবে একটা শর্ত, আমি আমার ফেসবুকে একটু একটা দিয়ে দেখি যে কেউ আমাকে 10 টাকা করে দেয় কি। যদি মানুষ আমাকে ভালোবাসে, মানুষ আমার কথাই যদি মনে হয় যে না এটা আমাদের কণ্ঠস্বর, আপামর জনতার কণ্ঠস্বর, আমাকে 10 টাকা 20 টাকা করে দিয়ে এখন পর্যন্ত প্রায় 20,000 টাকা দিয়ে দিচ্ছে। 20,000 টাকা। এখন আমি আমার ইমান বিক্রি করব না, আমি আমার আদর্শ বিক্রি করব না, এবং যারা ইতিমধ্যে দেখেছেন যে বিপ্লবী দল হয়ে কিংবা স্বৈরাচারের বিপক্ষের দল হয়েও যারা ইতিমধ্যে মাথা বিক্রি করে ফেলেছে, আদর্শ বিক্রি করে ফেলেছে, তাদের মতো আমি হব না। আমি বাংলাদেশের মানুষের কাছ থেকে, বাইরের মানুষের কাছ থেকে একটা ফান্ড কালেকশন করব, যেহেতু একটা যাত্রা আমি শুরু করেছি, এটাতে আমার কিছু পয়সা লাগবে, কিছু টাকা পয়সা লাগবে। যদি দেশের মানুষ মনে করে, আপনাদেরকে আজকে আমি একটা ফটো কার্ড দিয়ে দিব, এটাকে আপনারা প্রচারণা করবেন। আমাকে অনেকেই খুঁজে আমার নাম মেনশন করে আপনারা আপনাদের আজকের যে পোস্টগুলো আছে এগুলো একটু শামীম হাসানের নামটা মেনশন করে দিবেন, পিন কমেন্ট করে দিবেন। আমি শুধু দেখতে চাই যে হাদি ভাইয়ের আগামীকাল থেকে আপনারা দেখবেন হাদি ভাই কিভাবে এই রাষ্ট্রটাকে গঠন করতে চাইতো, হাতে কলমে আমি আপনাদের সামনে উপস্থাপন করব এবং মাঠ পর্যায়ে দেখাবো সেটা কিভাবে হবে। আপনি আপনার বক্তব্যের ভিতরে বললেন যে এইখানে সংবাদ সম্মেলনে বসার আগে আপনি হুমকি পেয়েছেন, শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে আপনি সংবাদ সম্মেলন করবেন, আর এই বাংলাদেশে আপনাকে হুমকি দিবে। এই হুমকিটা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে পেয়েছেন নাকি প্রশাসনের পক্ষ থেকে, একটু ক্লিয়ার করবেন। দেখেন, হুমকির ব্যাপারটা আমি কখনোই আমার মাথায় নেই। কি কারণে নেই না, এরকম হুমকির মুখে অনেক বিপ্লবী আছে, অনেক বিপ্লবী আছে হুমকির মুখে। মনে হচ্ছে যে এই বুঝি মেরে দেয়, এই বুঝি ধরে নেয়, এই বুঝি আমাকে হেনস্থা করে, এরকম। এখন আমি আসলে এই হুমকিটা কোনোভাবেই মাথায় নিতে চাচ্ছি না। আমি যখনই মাথায় নিব তখন কি হবে,
একেবারে কথা বলার মানুষটাও আর থাকবে না, বিচার চাওয়ার মানুষটাও আর থাকবে না। তখন বিপ্লবীরা ভয় পেয়ে যাবে। নির্বাচন পর্যন্ত আমাদেরকে একটু সাবধান থাকতে হবে। এরপরে কি করতে হবে? আওয়ামী লীগ পিটানোর দায়িত্ব বিএনপি নিয়ে নেবে, আওয়ামী লীগ পিটানোর দায়িত্ব জামাত ইসলাম নিয়ে নেবে। কারণ তারা 17 বছরে এই পরিমাণ জেল জুলুম আয়নাঘর, তাদের বিরুদ্ধে এই পরিমাণ অত্যাচার করা হয়েছে, একটা ভোট দিয়ে কি সেটা মাফ হয়ে যাবে? না। আমরা শুধু আশার আলো দেখতে চাচ্ছি, আমরা শুধু আশার আলোটা সামনে দেখতে চাচ্ছি। বিপ্লবীদেরকে আমরা নির্বাচনের আগ পর্যন্ত একই সংগঠনে করে রাখবো, একই জায়গায় ছায়া দিয়ে রাখবো, যেন কেউ বিন্দু মাত্র তাদের গায়ে কাজ করার সাহস না পায়। আমরা যখন নির্বাচন পর্যন্ত একটু সাবধান থাকতে পারবো, নির্বাচন পর্যন্ত আমাদের ভয়েসটা রেজ করে রাখতে পারবো, নির্বাচনের পরে যে দল ক্ষমতায় আসবে আমরা চাইবো যে আওয়ামী লীগ পিটানোর দায়িত্ব তারা নিয়ে নেবে। তাহলে কি আমরা বলতে পারি যে প্রতিহিংসা রাজনীতি চলে যাচ্ছে? না, প্রতিহিংসার রাজনীতি তখন যাবে যখন আপনি আইনের বিপক্ষে চলে গেছেন। অন্যায়টা দেখেন, আইনের ভাষা কি বলে যে অপরাধ কি, আপনি যে কাজটা করলে অথবা না করলে আইনের ভাষায় অপরাধ। আওয়ামী লীগকে যখন আইন দ্বারা তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তাদেরকে নির্বাচনে আসতে দেওয়া হচ্ছে না, তাদের প্রতীকটাকে বাদ দেওয়া হয়েছে, তখন আওয়ামী লীগ পিটানো যায়। তবে এখন না, নির্বাচনের আগে আমরা কারোর সাথে কোনো দ্বন্দ্বে জড়াবো না। আমাকে যদি এখন বলেন ভারত প্রশ্নে আপনার অবস্থান, আমি সরাসরি বলেছি 7 সিস্টার নিয়ে কোনো কথা আমরা বলবো না, ভারতের জনগণকে নিয়ে কোনো কটূক্তি করব না। শুধু ইউনূস সাহেবকে কানে কানে বলে দিব, আপনি আর 50টা যুদ্ধ বিমান কিনে ফেলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করে ফেলেন, আমাদের নতুন প্রজন্মকে বলেন যে ভারত বিদ্বেষী হয়ে উঠতে হবে, গোপনে গোপনে বলেন। আপনার ভারত বিদ্বেষী বক্তব্য দেওয়া লাগবে না, ভারতের মাথায় এমনিতেই ব্যথা হয়ে যাবে। আমরা যখন শক্তিশালী হয়ে যাব, ভারতের মাথায় এমনিতেই ব্যথা হয়ে যাবে। নির্বাচনের আগে যারা আমার আদর্শে বিশ্বাস করেন, আমার কথায় বিশ্বাস করেন, ভারতকে নিয়ে কিছু বলার দরকার নাই। যেমন আপনি সমাজে ভালো কাজ করলে আপনার শত্রুর অভাব হবে। আমি হাদি ভাইয়ের বিচার চাইতেছি, আমার শত্রুর অভাব নাই। আপনি ভারতের বিপক্ষে বলেন না। রাষ্ট্র যখন ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, ক্রিকেটের ব্যাপারেই তো সরকার ব্যবস্থা নিচ্ছে, আমরা খুশি। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, ভারতের চোখে চোখ রেখে আমরা কথা বলতে পারছি। তো আমার শুধু শুধু ভয়েস রেজ করার কি দরকার? আমার আগামী প্রজন্ম বুঝতেছে যে ভারতের বিপক্ষে গেলে ভারত আমাদের শত্রু হয়ে যাবে। আমরা চাচ্ছি রাষ্ট্রীয়ভাবে ভারতকে মোকাবেলা করা হোক, পররাষ্ট্রনীতি দিয়ে। আমরা ভারতের বিপক্ষেও যাচ্ছি না, সেখানে আমাদের দলের কি আছে? দেখেন, তারেক জিয়া রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী। যদি মনে করি আমি যদি ওনাকে এখন এখানে বসে গালি দেয়, 10টা গালি দিতে পারি, 10টা ভোট কমবে, তাতে কি আমার জনপ্রিয়তা বেড়ে যাবে? না, আমরা চাইবো যে তারেক জিয়া রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী হোক, সেটা জামাতের সাথে আলোচনার মাধ্যমে। আমাদের জীবনটা বেঁচে যাক এবং আমাদের বাংলাদেশটাও বেঁচে যাক। আমার কথাটা বুঝতে পেরেছেন? এখন জনগণ যাকে ভোট দেবে সেই তো আগামী ক্ষমতায় আসছে, তারেক রহমান ক্ষমতায় যাবে এটা করে বলি। আমি আবারও আগেও বলেছি যে বিএনপি এবং জামাতকে আলাদাভাবে দেখি না। আমরা এখন হুট করে আন্দোলনে চলে গেলাম, বিএনপি আর জামাত মনে করলো যে তৃতীয় পক্ষ সুযোগ নিচ্ছে, হতে পারে না। তারা কি করলো? একটা ঐক্যমতের সরকার গঠন করে ফেলল। আমার কথাটা বুঝতে পেরেছেন? ঐক্যমতের সরকার বিপ্লবী সরকারের মতোই হবে। তো তারা যখন মিলেমিশে কাজ করবে, সারা বাংলাদেশ নিরাপদ থাকবে, তৃতীয় পক্ষ সুযোগ পাবে না, আমাদের জীবনটা বেঁচে যাবে, আমরা ইনসাফের বাংলাদেশ করার কথাগুলো বলতে পারবো। প্রকাশ্যে যে গুলি হচ্ছে, এতে আইন শৃঙ্খলা বাহিনী যাচ্ছে, তারা কি ব্যবস্থা নিচ্ছে? পুলিশের ব্যাপারে একটা কথা বলেছি যে আমাদের 40, 50, 55 হাজার পুলিশ কোন জায়গায় ইনভলভ আছে। হ্যাঁ, আমার মনে হয় যে পুলিশ নিজেরা বসে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বসে এই ব্যাপারটা আলোচনা করবে। আমাদের তো ফোর্সটা আর একটু বাড়িয়ে দিয়ে যখন এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবে, আমার মনে হয় যে ওই ম্যান রিকভার করার থেকে, আসামি রিকভার করার থেকে অস্ত্র রিকভার করার দিকে যখন বেশি মনোযোগ দিবে, আমাদের দেশটাতে আর খুন খারাপি আর থাকবে না। আমরা চাইবো এই যে অপারেশনগুলো করতেছে, এটাতে বডি রিকভার কম করে অস্ত্র রিকভারিটা একটু বাড়াই দিলেই ইনশাআল্লাহ সব কিছু ঠিক হবে। ধন্যবাদ।